হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। বন্ধুরা, আমরা যারা চাষবাসের সঙ্গে যুক্ত আছি বা যারা আমরা চাষবাস করি, আমরা তো আগে চাষ করতাম সেই চিরাচরিত পদ্ধতি মেনে, কিন্তু বর্তমানে এখন কৃষি কিন্তু অনেকটাই এগিয়েছে। এখন বিজ্ঞানসম্মত উপায়ে কিন্তু আমাদের চাষবাস করতে হচ্ছে। শুধু বিজ্ঞানসম্মত উপায়ে চাষবাস নয়, কৃষিতে যে যন্ত্রপাতির প্রয়োজন সেই যন্ত্রপাতিরও কিন্তু এখন আধুনিকীকরণ হয়েছে। তো বিভিন্ন ধরনের যন্ত্র এসছে এবং সেই যন্ত্র কৃষকদের জন্য, সেই যন্ত্র কেনার জন্য কিন্তু কিছু ভর্তুকি আছে। তো চাষের ক্ষেত্রে কি কি যন্ত্র রয়েছে, কিভাবে সেইগুলো আমরা পেতে পারি বা কোন কোন যন্ত্রে আমরা কতটা ভর্তুকি পেতে পারি, কতটা সরকারি আমরা সাহায্য পেতে পারি, সেই সব বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। এই আলোচনার জন্য আমরা পেয়েছি জেলার কৃষি দপ্তরের সহকারী কৃষি অধিকর্তা প্রশাসন জঙ্গিপুর মহকুমার ডক্টর নিরঞ্জন সিংহকে। নিরঞ্জনবাবু, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। ধন্যবাদ। নমস্কার সমস্ত কৃষক শ্রোতা বন্ধু এবং ভাই বোনেদের নমস্কার করে আমি বলি, আমাদের এই কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প এটা 12-13 অর্থবর্ষ থেকে শুরু হয়েছে। আমাদের কৃষিতে যান্ত্রিকীকরণের মাধ্যমে ফলন বা প্রোডাক্টিভিটি বাড়ানো, উৎপাদন বাড়ানো এবং তার সঙ্গে সঙ্গে চাষের খরচ কম করা। এবং আমরা সকলেই জানি যে এখন মানে হিউম্যান লেবার, মানুষ যে কৃষি শ্রমিক, তাদের অপ্রতুলতা থাকার জন্যে, অন্যান্য শিল্প বা কনস্ট্রাকশন শিল্পে কাজ করার জন্যে কৃষিক্ষেত্রে এখন অপ্রতুল। তাই কৃষি যান্ত্রিকীকরণটা এখনকার দিনে খুবই প্রয়োজনীয় এবং এতে সবকিছু এখন যন্ত্রের মাধ্যমে আমরা যত আধুনিকীকরণ করতে চাইছি, যন্ত্র ছাড়া আধুনিকীকরণ সম্ভব না। এবং এতে আমাদের সময় বাঁচে এবং উৎপাদন বাড়ে এবং সবচেয়ে বড় কথা হলো কৃষিতে খরচটা কমাতে হবে। তাতে আমার কৃষিটা অনেক লাভদায়ক হতে পারে। তাই আমাদের সরকারের উদ্দেশ্য প্রত্যেক হেক্টরে 2.5 কিলোওয়াট এই তার বেশি কৃষির যে শক্তি, এটাকে জমিতে প্রয়োগ করা। তো প্রথমে একটু জেনে নেব যে এই চাষের ক্ষেত্রে কি কি যন্ত্র আমরা ব্যবহার করতে পারি। আমরা চাষের জন্য আমরা জানি যে আমরা প্রথমে হলো আমরা চাষ দেওয়ার জন্য প্রাইমারি টিলেজ বা কর্ষণ করার যে যন্ত্রপাতিগুলো আছে, পাওয়ার টিলার, জিরো টিলেজ বা এমনি চাষ দেওয়ার জন্য, জমি কর্ষণ করার জন্য পাওয়ার টিলার আছে। আমি আগে স্কিমটা একটু বলি। সেটা হলো এই যান্ত্রিকীকরণ প্রকল্পটার আমব্রেলা স্কিম। এটা ছাতার নিচে 4 ধরনের সাব স্কিম আছে। একটা বলছে OTA-SFI, মানে ক্ষুদ্র যন্ত্রপাতি। এটা 50% সাবসিডি বা ম্যাক্সিমাম 10,000 টাকা পর্যন্ত ভর্তুকি কৃষক বন্ধুরা পেতে পারেন। তারপরেই হলো ফিনান্সিয়াল সাপোর্ট স্কিম ফর ইমপ্লিমেন্টস, ঠিক আছে। তো এটা হলো FSSM বলছে, এটাও 50-60% পর্যন্ত সাবসিডি এবং এটাতে তুলনামূলক একটু বড় যন্ত্রপাতিগুলো পাওয়া যায়। তারপরেই হলো আরেকটা হলো কৃষক বন্ধুরাও করতে পারেন, প্রোগ্রেসিভ কৃষক বন্ধুরা বা কোনো প্রতিষ্ঠান যেমন SQS সমবায় যে কৃষি উন্নয়ন সমিতিগুলো আছে বা ফার্মার্স প্রডিউসার কোম্পানি বা অর্গানাইজেশন, ফার্মার্স ক্লাব হয়েছে, এরা সকলেই করতে পারে। এমনকি কোনো গ্রুপ, স্বনির্ভর গ্রুপ, এরাও করতে পারে। এই কাস্টম হায়ারিং সেন্টার
এখানেও আপনার 40% পর্যন্ত সাবসিডি, মিনিমাম সাবসিডির পরিমাণ হলো 8 লক্ষ, মানে 20 লক্ষ টাকা মিনিমাম আপনার প্রজেক্টের ভ্যালু হবে, টিএফও বলছে, ফিনান্সিয়াল আউটলে টোটাল। তারপরে 4 নাম্বার হলো, এটা 23 সাল থেকে অন্তর্ভুক্তি হয়েছে এর মধ্যে, আমাদের কৃষি যান্ত্রিকীকরণের মধ্যে, সেটা হলো ফার্ম মেকানাইজেশন ব্যাংক বা হাব। এটা হলো গতবার পর্যন্ত 10 লাখ টাকা পর্যন্ত টিএফও এবং 80% সাবসিডি, এখানে 80% ভর্তুকি, 80% ভর্তুকি, এবং এবারে সেটা করেছে 30 লাখ টাকা এবং ম্যাক্সিমাম 24 লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি পেতে পারে। আর যারা 10 লাখ টাকার কম করবে তারাও করতে পারে। এটাতে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার হয়ে যাবে 10 লাখ টাকার নিচে, আর 10 লাখ টাকার ওপরে হলে ব্যাংকের মাধ্যমে ব্যাংক লোন, এবং যেমন সিএসসিতে অনেকটা ওরকমভাবেই হবে। এই 4 ধরনের প্রকল্প আছে। আমি 4 নাম্বার যেটা বললাম, এটাও কিন্তু ব্যক্তি এবং প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলোর কথা আগেই বলেছি আমি, এই প্রতিষ্ঠানগুলো করতে পারে। ব্যক্তিগতভাবে যদি কোনো কৃষক নিতে চায়, মানে কোনো প্রকল্প মাধ্যমে কোনো কিছু কিনতে চায়, তাহলে তার মিনিমাম তার জমি কতটা থাকতে হবে? আপনার হলো কৃষক বন্ধুরা যাদের, আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু বলে একটা প্রকল্প আছে, যেখানে বছরে 2 বার করে ইনপুট সাবসিডি দেওয়া হয়, কৃষির উপকরণ কেনার জন্য টাকা দেওয়া হয়। এই স্কিমের মধ্যে যাদের অন্তর্ভুক্তি আছে, মানে কৃষক বন্ধু আইডি যাদের আছে, তারা সকলেই করতে পারে। এবং তার যে ক্রাইটেরিয়াগুলো, কৃষক বন্ধুদের তো ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট এবং জমি থাকতে হয়, জমি এবং পর্চাতে জমি থাকতে হয়, মানে রেকর্ড থাকতে হয়, আর রেকর্ডস অফ রাইট। তো এটা হয়, কিন্তু কিছু কিছু যন্ত্রপাতির ক্ষেত্রে একটা ল্যান্ডের একটা লিমিট আছে, সিলিং লিমিট আছে, সেটা হলো এটা 1/2 একর, মানে 1.5 বিঘা জমি লাগবে। সেটা হলো পাওয়ার টিলার এবং আপনার হলো সোলার পাম্প সেট। এই দুটো স্কিমের জন্য 1/2 একর পর্যন্ত জমি কৃষক বন্ধুদের আর এটা লাগবে। আর এখানে বিশেষ একটা জিনিস বলে রাখি, 4 বছরের মধ্যে যারা পেয়েছে তারা পাবে না, একবার পেলে 4 বছর পর্যন্ত পাবে না। এবং স্বামী স্ত্রী একটা ইউনিট, মানে স্বামী বা স্ত্রীর মধ্যে কেউ একজন পেলে তাদের দুজনের মধ্যে কেউই কিন্তু আর 4 বছরের মধ্যে পাবে না। মানে প্রত্যেক ফ্যামিলিতে একদম একজন ফ্যামিলি কনসেপ্ট বলতে এখানে স্বামী স্ত্রী হলে একজন পেলে আরেকজন, দুজনই 4 বছর পর্যন্ত পাবে না। কি কি ধরনের যন্ত্র পাওয়া যেতে পারে? কি কি ধরনের যন্ত্র, আমি প্রথমে ওটা শুরু করেছিলাম যে আমার কর্ষণের জন্য যেমন পাওয়ার টিলার আছে, আপনার রোপণের জন্য আপনার রোপণ করার যন্ত্র আছে, ঠিক আছে, ফসল কাটার জন্য রিপার আছে, তারপরে আগাছা নিয়ন্ত্রণের জন্য উইডার আছে, আগাছা উইডার, পাওয়ার উইডার আছে, ঠিক আছে, বা ম্যানুয়াল উইডার আছে যেটা ওটিএতে পাওয়া যেতে পারে। তারপরে হলো আপনার বিভিন্ন রকমের প্ল্যান্টিং করা, জিরো টিলেজের মাল্টিক্রপ প্ল্যান্টার পাওয়া যায়, যেটা রোপণ করাই বলা যায়, ঠিক আছে। পাম্পসেট পাওয়া যায়, ডিজেল, পেট্রোল বা ইলেকট্রিক পাম্পসেট পাওয়া যায়, সোলার পাম্পসেট আমি আগেই প্রসঙ্গক্রমে বলেছি। তারপরে একসঙ্গে অনেক ফসল, মানে অনেক রকমের ফসল একটা মেশিনে করা যায়, মাল্টিক্রপ থ্রেশার, এটা পাওয়া যায়, ঠিক আছে। তাছাড়াও এবারে ইনকর্পোরেট হয়েছে ড্রোনটা 3 লাখ টাকা পর্যন্ত সাবসিডি, 50% বা 3 লাখ টাকা পর্যন্ত, যেটা কম সেটা পাবে, ঠিক আছে। তাছাড়াও রোটোভেটার, চাষ করার জন্য রোটোভেটার, এটা বিভিন্ন 6 ফুট 7 ফুট 8 ফুট যেমন সেরকম সাবসিডি আছে। পাওয়ার স্প্রেয়ার আছে বা ম্যানুয়াল স্প্রেয়ারও আছে, ওটিএসএফআই পেতে পারে, ঠিক আছে। আপনার হলো পটেটো ডিগার আছে। তারপরে বিভিন্ন রাইস মিল, প্রসেসিং যেগুলো আছে, রাইস মিল, পোস্ট হারভেস্ট যেগুলো হারভেস্ট করার পরে, রাইস মিল, ডাল মিল, মিনি ডাল মিল, অয়েল মিল পালভেরাইজার, এগুলো পেতে পারে, ঠিক আছে। তাছাড়াও আপনার সিড গ্রেডার, সুপার সিডার, হ্যাপি সিডার, এরকম বেলার, বিভিন্ন রকমের যন্ত্রপাতিই পেতে পারে। এবং আমি বলি এটা 50% ভর্তুকি, আর সোলার পাম্প সেটের ক্ষেত্রে 60%, বা একটা লিমিট বেঁধে দেওয়া আছে, এই লিমিটগুলো তার মধ্যে যেটা কম হবে সেটা। সোলার পাম্প সেটের ক্ষেত্রে 60%, বাকি 50%। আর একটা জিনিস আমি বলি, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের যে ওয়েব পোর্টাল আছে মাটির কথা, ওখানে গেলে কৃষক বন্ধুরা
সুন্দর করে আমাদের যে গাইডলাইন এবং কি কি পাওয়া যেতে পারে, কত তার সুবিধা, এইগুলো সমস্ত কিছু জানতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবং আমি আরেকটা জিনিস বলি, এটা হলো ভর্তুকিটা পাওয়া যায় ব্যাক এন্ডেড, মানে হলো আপনি আগে কৃষক বন্ধুরা আবেদন করবেন, অনলাইনে আবেদন করবেন, ওই যে পোর্টালের কথা বললাম, সমস্ত আবেদন করার পরে ওনারা সেই হার্ড কপি, পোর্টালের অ্যাড্রেসটা যদি আরেকবার, মাটির কথাতে ঢুকে আপনার কৃষি যান্ত্রিকীকরণের যে এটা আছে সে তার মধ্যে ঢুকলেই আপনার অ্যাপ্লিকেশনটা করতে পারবে এবং সমস্ত কিছু দেখতেও পারবে। এইটা হলো ব্যাক এন্ডেড সাবসিডি। ব্যাক এন্ডেড বলতে আপনার প্রথমে কৃষক বন্ধুরা নিজেদের পছন্দ মতো যন্ত্রপাতি, পছন্দ মতো কোম্পানি, পছন্দ মতো ডিলার, তার কাছ থেকে কিনবেন। সেখান থেকে আপনার হলো, এবারে আমি বলি পছন্দের ম্যানুফ্যাকচারার, পছন্দের ডিলার, পছন্দের কোম্পানি, এটা কিন্তু আবার মাটির কথাতে ওই যে ওয়েব পোর্টালেই কিন্তু দেখা যাবে যে কারা এনলিস্টেড ম্যানুফ্যাকচারার, কারা এনলিস্টেড ডিলার, রেজিস্টার্ড ডিলার, ওই আমাদের পোর্টালের মধ্যে, আমাদের দপ্তরের পোর্টালের মধ্যে যেগুলো এনলিস্টেড, তাদের কাছ থেকে সেই মডেল, সেখানে কি সাবসিডি পাওয়া যেতে পারে, ইন্ডিকেটিভ প্রাইস দেওয়া আছে। আরেকটা কনসেপ্ট হলো যোগ হয়েছে, সেটা হলো ইন্ডিকেটিভ প্রাইস, নির্দেশিত দাম, যেটার মধ্যে কিন্তু ডিলার বা ম্যানুফ্যাকচারিং সেই দামের মধ্যেই কৃষক বন্ধুকে দিতে বাধ্য, বা তার চেয়ে কমেও যদি কৃষক বন্ধুরা কিনতে পারেন তাহলে আরও ভালো কমেও কিনতে পারেন। এবারে আমি বলি যে সাবসিডির যে রেটগুলো, আমি যেমন একটু সবই পেয়ে যাবে, ওয়েব পোর্টালে সবই পেয়ে যাবে, তবু আমি একটু বলে দিই, কৃষক বন্ধুরা তাহলে উৎসাহিত হবেন। যেমন পাওয়ার টিলার কেনার জন্য 11 হর্স পাওয়ারের বেশি হলে কিন্তু 11 বিএইচপি, তার বেশি হলে 1,20,000 টাকা পর্যন্ত সাবসিডি পেতে পারেন। আচ্ছা। এবং 11-র নিচে যেটা, ঠিক আছে, 8 থেকে 11-র মধ্যে যেটা, সেটা 1 লক্ষ টাকা হলো। এবং যে রিপারের কথা বললাম ফসল কাটার জন্য, সেলফ প্রপেল ক্রপ রিপার 6 হর্স পাওয়ার, সেটা 75,000 টাকা পর্যন্ত সাবসিডি পেতে পারে, বা 50% অফ দ্য ইন্ডিকেটিভ প্রাইস, 50%, 50%। পাওয়ার উইডার বিভিন্ন হর্স পাওয়ারের আছে, আপ টু 2 হর্স পাওয়ার। 2 হর্স পাওয়ার হলে সেটা 30,000 টাকা পর্যন্ত পেতে পারে। 2-এর বেশি 2.1 থেকে 5, মানে 2.1 থেকে 5 হর্স পাওয়ার, সেটা হলো 40,000 টাকা পর্যন্ত, বা 50% ইন্ডিকেটিভ প্রাইস, নির্দেশিত প্রাইসের দামের হলো 50%, বা 40,000। এবং তারও বেশি যদি হয়, 5 হর্স পাওয়ারের বেশি হয়, তাহলে 75,000 টাকা, বা 50% ইন্ডিকেটিভ প্রাইসের। যেমন আপনাকে বলি পাম্প সেটের ক্ষেত্রে 5,000 থেকে 9,500 টাকা পর্যন্ত সাবসিডি, বা 50% যেটা হবে ইন্ডিকেটিভ প্রাইসের ওইটা, ঠিক আছে। এবং সোলার পাম্প সেটের ক্ষেত্রে 1,20,000 থেকে 2,31,000 টাকা পর্যন্ত। মাল্টিক্রপ থ্রেশার 1,25,000 টাকা পর্যন্ত, ঠিক আছে। প্যাডি থ্রেশার হলো 1 লক্ষ টাকা পর্যন্ত। আপনার হলো ড্রোনে 3 লাখ টাকা পর্যন্ত হলো। যেমন রোটোভেটারে আপনার 60,000 টাকা থেকে আপনার 95,000 টাকা পর্যন্ত পেতে পারেন। পাওয়ার স্প্রেয়ার 10,000 টাকা, মানে মিনি রাইস মিল, যেমন মিনি রাইস মিল হলো আপনার 24,000 টাকা পর্যন্ত পেতে পারেন। এবং মিনি ডাল মিল আপ টু 50 কেজি পার ঘন্টা, এটা হলো 1,20,000 টাকা পর্যন্ত পেতে পারেন। এবং 50 কেজি থেকে 100 কেজি পার ঘন্টা যদি ক্যাপাসিটি হয়, তাহলে ওটা 1,80,000 টাকা পর্যন্ত পেতে পারেন। মানে বুঝতেই পারছেন, 100 কেজির বেশি হলে 2,70,000 টাকা পর্যন্ত পেতে পারেন। তার মানে এখানে আপনার সমস্ত রকমের ব্যবস্থা আছে। কৃষক বন্ধুরা ওনাদের জমি, কৃষিটাকে টোটাল যন্ত্রের মাধ্যমে করা এবং লাভদায়কভাবে চাষ করা, খরচ কমানো এবং ফলন বাড়ানো বা উৎপাদন বাড়ানো। এবং আরেকটা জিনিস কিন্তু আমরা দেখছি এখন ইদানিংকালে কাস্টম হায়ারিং সেন্টারের মাধ্যমে, যে আপনার যে হারভেস্টারগুলো রয়েছে, কম্বাইন হারভেস্টার, এখন দেখা যাচ্ছে বোরো ধানে আপনারা জানেন যে ওই সময়টাতে শিলাবৃষ্টি, হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ হয়, তখন কিন্তু একদিনের মধ্যেই যে কতটা একটা মৌজা পুরো দেখা গেল যে ফসল কাটা হয়ে গেছে। এই যে সুবিধাগুলো, সঙ্গে সঙ্গে আপনার ঝাড়া কাটা সব হয়ে যাচ্ছে। এই প্রাকৃতিক দুর্যোগের থেকে ক্ষতির হাত থেকে কিন্তু বাঁচার জন্য কৃষি যান্ত্রিকীকরণটা খুবই উপযোগী। এবং ধরেন আপনার চাষের জন্য জমি রেডি হয়ে গেছে, বর্ষাকালে আমি আপনাকে উদাহরণ হিসেবে বলি, বৃষ্টি, আমাদের বৃষ্টি নির্ভর, বৃষ্টিতে হলে চাষের খরচটাও কমে, বৃষ্টি নির্ভর হোক আর না হোক।
তো ধরেন রেডি হয়ে গেছে, প্রচুর পরিমাণে পর্যাপ্ত আমার জল আছে, আমি চাষ করতে পারবো এবং আমার চারাও তৈরি আছে। আমি কিন্তু যদি রোপণ যন্ত্রের মাধ্যমে রোপণ করতে পারি তাহলে আমি একদিনে দেখা গেল যে প্রচুর পরিমাণে রোপণ করে নিতে পারছি। অথচ আমি যদি এটা কৃষি শ্রমিক দিয়ে করি তাহলে অনেক সময় লেগে যাবে। এই যে সময়টা একটা বিশাল নির্ণায়ক ফ্যাক্টর। এতে আপনার লসটাকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বা আমি যে উপকরণগুলোর সঠিক সময়ে ব্যবহার করা, এই জায়গাটাও কিন্তু কৃষি যান্ত্রিকীকরণের একটা মানে অসম্ভব সুযোগ এবং এর একটা বেনিফিট বলতে পারেন, এটা একটা আশীর্বাদ। আমার মনে হয় সমস্ত কৃষক বন্ধুদের এগিয়ে আসা উচিত এই জিনিসটা, একদম চাষ থেকে শুরু করে একদম কেটে বাড়িতে ফসল একদম শুরু থেকে সব বাড়িতে পৌঁছানো পর্যন্ত একদম সমস্তটাই, একদম, এবং বীজ প্রসেসিং করা, এমনকি কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে হারভেস্ট করলে নাড়া অনেক থেকে যায়, সেটা কৃষক বন্ধুদের অনেক ক্ষেত্রে অসুবিধা হয়। সেইগুলোকেও বেলার যন্ত্রের মাধ্যমে কেটে একদম ছোট করে পুরো একদম আটি করে, গোল করে আটি করে পুরো ওটাকে ম্যানেজ করা যায়। অনেক সুবিধে রয়েছে এখন যে মানে আমাদের কৃষিতে যে মানে প্রচুর উন্নতি হয়েছে কৃষিতে। এবং আমি বলে রাখি, এই কৃষি যন্ত্রপাতি যে আমব্রেলা স্কিমের কথা বললাম, এটা সেন্ট্রাল সেক্টর স্কিম, মানে কেন্দ্রীয় যে সরকারের যে প্রকল্পগুলো এবং রাজ্য সরকারের যে OTAEFE এবং কেন্দ্রীয় সরকারের SMEM, RKVI, এই প্রকল্পগুলো থেকে পুলড করে টাকাটাকে পুলড করে কম্বাইন্ড করে এটা বিভিন্ন যন্ত্রপাতির ক্ষেত্রে বিভিন্ন যে আছে সেটা পুরো, এবং কেন্দ্রের যে সেন্ট্রাল সেক্টর স্কিমের যে গাইডলাইন এবং আমাদের রাজ্য সরকারের যে গাইডলাইন, এখানে রাজ্য সরকারের থেকে টাকা এবং কেন্দ্রের যে টাকা সেটাকে পুল করে একটা ফান্ড তৈরি করে সেখান থেকে বিভিন্ন গাইডলাইন অনুযায়ী দেওয়া হয়। এবং কাস্টম হায়ারিং সেন্টারের ক্ষেত্রে বলি, এটা 8 লাখ টাকা মিনিমাম সাবসিডি এবং 60 লাখ টাকার ওপর যদি TFO হয়, টোটাল ফিনান্সিয়াল আউটলে হয়, সেটা কিন্তু এখানে আমাদের ডেপুটি ডিরেক্টর এগ্রিকালচার অ্যাডমিনিস্ট্রেশন, যেটা জেলার উপকৃষি অধিকর্তা প্রশাসন, ওনার এখান থেকে রিকমেন্ডেশন হয়ে রাজ্যে যায়। রাজ্যে যে আমাদের SPTM আছে, ওখান থেকে আপনার ওটা অনুমোদন হলে তখন ওটা করা যায়। আচ্ছা, কৃষক বন্ধুরা কিভাবে, এক নম্বর হচ্ছে পোর্টালে যাবে, পোর্টালে গিয়ে নিজেরাই কি এটা অ্যাপ্লিকেশন করতে পারবে না কি কি লাগবে? নিজেরা করতে পারবে নিজেরা যদি বাড়িতে কম্পিউটার থাকে তাহলে ভালো, বা কোনো কম্পিউটার সেন্টার, সব কৃষক তো এতটা বা আমাদের অফিসে আসলে, আমাদের ব্লকের কৃষি দপ্তরের অফিসে আসলে, সহকৃষি অধিকর্তা ব্লকের অফিসে আসলে সেখানেও সাহায্য করা হয়, সেখান থেকেও দরখাস্ত করতে, অ্যাপ্লিকেশন করতে সাহায্য করা হয়। আর মিনিমাম ক্রাইটেরিয়া কি কি? মানে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই, এই কটাই লাগবে। একটা জিনিস মনে রাখলেই কৃষক বন্ধুদের সহজ হবে, সেটা হলো যার কেবি আইডি আছে, মানে কৃষক বন্ধু টাকা যিনি পান, কৃষক বন্ধু প্রকল্পে যিনার নাম অন্তর্ভুক্ত আছে, তিনি এটার জন্য যোগ্য। আচ্ছা, সব কৃষক বন্ধুর মধ্যে অন্তর্ভুক্ত না থাকলে হবে না। এবং কৃষক বন্ধুর মধ্যে সমস্ত ক্রাইটেরিয়া আছে, লাগে, মানে ভোটার কার্ডও লাগে, আধার কার্ডও লাগে। এখন আধার লিঙ্কড পেমেন্টের ব্যবস্থা করা হচ্ছে নির্ভুল পেমেন্ট করার জন্য। আপনার হলো জমির কাগজও ওখানে লাগে, ROR রেকর্ড লাগে, জমির পর্চা, এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট তো লাগেই, কারণ এখন DBT করা হয়, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয় বছরে 2 বার। তো স্বাভাবিকভাবেই কৃষক বন্ধুর যাদের প্রকল্প, তারা সবাই এলিজিবল। কিছু কিছু যন্ত্র যেগুলো বললাম, যে কৃষক বন্ধু তো কোনো জমির লিমিট নেই, যে যত মিনিমাম জমি থাকুক 1 ডেসিমেল হলেও পাবেন, ঠিক আছে। কিন্তু এখানে ওই যে দুটো যন্ত্রপাতির কথা বললাম, পাওয়ার টিলার এবং আপনার হলো সোলার পাম্প সেট, এখানে হলো 1.5 বিঘা জমি, হাফ একর থাকতে হবে। এই জমিটা থাকলে ওনারা রেকর্ড লাগবে নিজের নামে, কিন্তু ব্যক্তির নামে। একটা জিনিস কৃষক বন্ধুদেরকে বলে রাখি, যে আমাদের এই যে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পটা আমাদের রাজ্য সরকার থেকে যেটা করা হয়, সেটা হলো আপনার আবেদন নেওয়া শুরু হওয়ার সময় কিন্তু একটা ক্যালেন্ডার তৈরি করা থাকে, এবং আবেদন যখন নেওয়া শুরু হবে তার আগে থেকে কিন্তু রেডিওতে, সংবাদ মাধ্যমে এবং আপনার আমাদের যে জেলা, মহকুমা এবং ব্লকের যে কৃষি অফিস, সেখান থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাইকের মাধ্যমে এবং বিভিন্ন ফ্লেক্স, ব্যানার, লিফলেটের মাধ্যমে প্রচার করা হয়। এবং আমরা বিভিন্ন ইনপুট সরবরাহকারী, আমাদের যে কৃষির ইনপুট সরবরাহকারী যে ডিলাররা আছে, তাদের মাধ্যমে
ফার্মার্স ক্লাবের মাধ্যমেও এবং বিভিন্ন জনপ্রতিনিধির বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু এগুলো প্রচার করা হয়। এবং সর্বোপরি আপনার রেডিওতে যে সংবাদ মাধ্যমের যে নিউজ পেপারে এগুলো দেওয়া হয়। কৃষক বন্ধুরা এই নিয়ে কোনো অসুবিধা নেই, আপনারা আগেই জানতে পারবেন। তবে আমি একটা জিনিস বলে রাখবো যে আপনারা ব্লক কৃষি অফিসে যোগাযোগ রাখুন, তাহলে আরও ক্যালেন্ডারটা যেহেতু আমাদের কাছে আসে এবং আপনারা আরও আগে ওটা জেনে যেতে পারবেন, সেইভাবে প্রস্তুতি নিতে পারবেন। তাহলে কৃষক বন্ধুরা, আজকে আমরা তো আলোচনা করলাম যে মানে কৃষিতে কিভাবে আমরা যান্ত্রিকীকরণ কিভাবে আমরা করেছি এবং কি কি সুবিধে আপনাদের রয়েছে, মানে চাষের ক্ষেত্রে কোন কোন যন্ত্র কিভাবে আপনারা ব্যবহার করে চাষটাকে আরও সহজ করে চাষের লাভটা যাতে আপনাদের বাড়ে সেই উদ্দেশ্যেই কিন্তু বিভিন্ন ধরনের যন্ত্র তৈরি হয়েছে এবং আপনাদের আধুনিক কৃষির দিকে কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো এই বিষয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম, আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম জেলার কৃষি দপ্তরের জঙ্গিপুর মহকুমার সহকারী কৃষি অধিকর্তা ডক্টর নিরঞ্জন সিংহকে। নিরঞ্জনবাবু, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ, নমস্কার। আমি 2015-16 সাল থেকে পাম অয়েল চাষ করছি। এই চাষ পরিবেশ বান্ধব, মালচিং পদ্ধতিতেও এই চাষ করা যায়। এই পদ্ধতির চাষ মাটির আর্দ্রতা ধরে রাখতে পারে। যদি আমরা এরই সঙ্গে তুলা অথবা অন্য কোনো মিশ্র চাষ করি, তাহলে কৃষকের আয় হবে দ্বিগুণ। স্প্রিঙ্কল সেচ করলে জলের সঠিক ব্যবহার হবে, জল কম লাগবে। পাম অয়েল চাষের জন্য সরকার গাছ সরবরাহ করবে এবং উৎপাদিত ফসলের সঠিক দাম নির্ধারণ করবে সরকার। কোম্পানিগুলি সেই দামেই কৃষকের কাছ থেকে ফসল কিনে নেবে। পরবর্তী প্রসঙ্গে যাবার আগে আসুন লোকগীতি শুনি। আজকের শিল্পী অমর পাল। আরে শুনো শুনো জগৎবাসী, শুনো মন দিয়া, বাংলাদেশে কীর্তি রাখলেন গোসাইয়া হিয়া। পশ্চিম দেশের গোসাই ঠাকুর কতই জানেন চাতুরি, কি চমৎকার দেখলাম বাহাদুরি। পশ্চিম দেশের গোসাই ঠাকুর কতই জানেন চাতুরি, কি চমৎকার দেখলাম বাহাদুরি। আরে দিবারাত্র বৈঠক করলেন, মুজিব ভাইয়ের শর্ত মানলেন। ও বেশ, দিবারাত্র বৈঠক করলেন, মুজিব ভাইয়ের শর্ত মানলেন। ও বেশ, আর তলে তলে ঢাকার পথে নামাইলেন মিলিটারি, কি চমৎকার দেখলাম বাহাদুরি। পশ্চিম দেশের গোসাই ঠাকুর কতই জানেন চাতুরি, কি চমৎকার দেখলাম বাহাদুরি। আরে ঢাকা শহর ফাঁকা হইল, লাখে লাখে জান মারিল। বেশ, ঢাকা শহর ফাঁকা হইল, লাখে লাখে জান মারিল। বেশ, আর এরূপ পেলেন চৈরা গোসাই চোরের মতো দেন পারি, কি চমৎকার দেখলাম বাহাদুরি। পশ্চিম দেশের গোসাই ঠাকুর কতই জানেন চাতুরি, কি চমৎকার দেখলাম বাহাদুরি। লোকগীতি শুনলেন অমর পালের কণ্ঠে। प्रधानमंत्री किसान मान धन योजना, मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा। जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा। सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3,000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना अन्नदाता के परिश्रम को संबल।
फल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। এবারে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। আজ আমরা এসে উপস্থিত হয়েছি সাগরদিঘি ব্লকের বেলাইপাড়া গ্রামে। আর এই গ্রামে এসেই আমরা পেয়েছি একজন মৎস্য চাষিকে, মাছ চাষিকে। তার মাছ চাষের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা আমরা শুনবো। কিন্তু তার আগে আমরা একটু পরিচয় করে নিই। আপনার নাম? মহিউদ্দিন মোল্লা। মহিউদ্দিন মোল্লা। বয়স কত এখন আপনার? ওই 53। 53। জমি জায়গা কিছু আছে? হ্যাঁ, জমি জায়গা আছে। কতটা আছে? ওই বিঘা 6.5। 6 বিঘা। আর এছাড়া মাছ চাষ করেন? হ্যাঁ, মাছ চাষ করি। মাছ চাষের জন্য জলা কতটা আছে? জলা একটা মোটামুটি 1.5 বিঘা, একটা 1 বিঘাতে কিছু বেশি হবে। মানে এই জলাটা কি সবটাই আপনার? না, আমার নিজস্ব নয়, কিছু অংশ আছে। তার মানে এটা আপনার লিজে নেওয়া? হ্যাঁ, লিজে নেওয়া। লিজে নেওয়া। হ্যাঁ। তো এই যে লিজ নিচ্ছেন, তার জন্য তো একটা আপনাকে পয়সা হ্যাঁ, দিতে হয়। ওই যেটা বেশি অংশ, অর্ধেক অংশ বাবু, তাকেও টাকা দিতে হয়। বাদ বাকিরা মাছ নেই, তারা টাকা নেয় না। মাছ নেয়। তার মানে আপনাকে তো একটু বুদ্ধি রেখে আমার মনে হয় আপনাকে মাছ চাষটা করতে হয়। বুদ্ধি রেখেই করতে হয়, তা না বুদ্ধি রেখে করতে হবে। লাভ তো করতে হবে, প্লাস ফলনটা তো বাড়াতে হবে। বাড়াতে হবে, তা নাহলে তো নিজেকে তো রোজগার করতে হবে এবং আমাকে আবার পয়সাটাও দিতে হবে। তো এই যে মাছ চাষ আপনি করছেন, তো এর জন্য কি আপনি কোনো প্রশিক্ষণ নিয়েছেন? প্রশিক্ষণে এখন কিছু পাইনি। আগে ব্লক থেকে কিছু মানে ব্লক থেকে ট্রেনিং হয়েছিল, প্লাস কিছু দিয়েছিল, উপদেশ দিয়েছিল, সেই হিসাবেই চাষ করি। সেটা মোটামুটি কবে থেকে আপনি মাছ চাষের সঙ্গে যুক্ত? মাছ চাষে মোটামুটি 19 বছর থেকে। 19 বছর থেকে। কি ধরনের মাছ চাষ করেন? মাছ ওই ডিম, ফোঁকা ডিম ফেলি, হাঁচারি থেকে হোক, গঙ্গা থেকে হোক, নিয়ে আসি। ওইটাকে আস্তে আস্তে বড় হয়, ধানি হয়, ধানির পরে চারাপোনা হয়, চারাপোনা বিক্রি করে দেয়। আবার যেগুলো অবশিষ্ট মাছ কিছু পুকুরের থাকে, সেগুলো বাড়ে, সেগুলো মাছে পরিণত হয়। তার মানে আপনার মেন মানে চাষ হচ্ছে চারাপোনা তৈরি করে বিক্রি করা। চারাপোনা তৈরি করা। তার কারণ বড় মাছ রাখলে ধরেন পুকুরে বিভিন্ন রকম অত্যাচার হতে পারে, বিভিন্ন রকম আছে। এবার হয়তো তার পরিষেবা করতে পারি না সেরকম, এক গ্রাম থেকে এক গ্রাম করাটা মুশকিল। হ্যাঁ, একটু রক্ষণাবেক্ষণ করাটা একটু মানে মুশকিল। সেই জন্যই চারাপোনার দিকেই ঝোঁকটা রাখি। মানে এটাতে একটা শর্ট টাইমে আপনি, শর্ট টাইমে এটা বছরে কতবার করতে পারেন? এটা 3-4 বার করা যেতে পারে। 3-4 বার হয়। তো মোটামুটি এই যে আপনি ডিম পোনা ফেলছেন, মানে ডিম নিয়ে আসছেন, ডিম নিয়ে এসে ফেলছেন, সেটাকে ডিমটাকে ফুটিয়ে ডিম পোনা তৈরি করছেন, তারপরে ধানি পোনা করছেন, তারপরে চারা পোনা বা ফিঙ্গারলিং করছেন, করে বিক্রি করছেন। এই যে ডিম নিয়ে এসে পর্যন্ত আপনি চারাপোনা পর্যন্ত এই সময়টা কতটা লাগে আপনার? মোটামুটি 1 মাস 6 মাস এরকম, 1 মাস বা 45 দিন এরকম। 45 দিন। তার মানে 45 দিনে আপনার একটা টার্ম শেষ হয়ে যাচ্ছে। শেষ হয়ে যাচ্ছে। তো এই যে আপনি ধরুন যে চাষটা করছেন, এর জন্য তো পুকুরটার পরিচর্যা করতে হয়। হ্যাঁ, করতে হয়। এর জন্য কি আলাদা কোনো পুকুর আছে? না, আলাদা পুকুর নাই। হ্যাঁ, ওই একটা পুকুরেই আপনি ধানি থেকে পুকুরে তো 2 রকম চাষ করি। একটা একটু বড় করেন, কিছুটা মাছ বড় করেন, আর বাদ বাকিটাই চারা, মানে একটা পুকুরেই করেন। তো পরিচর্যাটা কি করেন এই চাষের আগে? চাষের আগে তো একটা ধরুন পরিচর্যা, চাষের আগে ধরেন এই মাছটাকে হালকা করে কমিয়ে দিই, মানে হালকা মাছ থাকে। এবার ওতেই হয়তো ওই মহুয়া খোল পাতনাতে পচে দিই, মানে মাছ কিছু সামথিং থাকলে সেগুলো নষ্ট হয়ে যাবে বলে ধরেন আস্তে আস্তে ওগুলো মহুয়া খোল হয়তো 1 কুইন্টাল হোক, 2 কুইন্টাল হোক, যে যেমন যেটাই লাগবে সেরকম দেই। প্লাস চুন লাগে। চুনের পরে আপনার ওই ক্লিনার বলে একটা আছে, ওষুধ আছে। বেশি দিলে মাছ মরবে, অল্প দিলে পোকা মরবে। ওই পোকা দিয়েই তারপরে ধরুন ডিম পোনাটা ছাড়া হয়। তার আগে তো আপনি পুকুরের জলটাকে টেস্ট করতে হয়। হ্যাঁ, জল টেস্ট করতে হয়। একটা টাইম আছে, মাছ থাকেই তো আমাদের। তবে জাল টেনে দেখেন মাছগুলো মাছ কেমন কি আছে, বা টানও দিতে হয় পুকুরে, যেন গ্যাস না থাকে। সেই জন্য একটু পুকুরের পরিচর্যাটা একটু জাল টাল টেনে নিতে হয়। বেশ, আপনার মাছ চাষের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু রয়েছেন, তাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আপনাকেও ধন্যবাদ। নমস্কার। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।